Hey guys, this is Yusra. Welcome back to my channel. বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2016 সালের একটি হলিউড হরর মুভি দ্য রিমেন্সকে নিয়ে। এই গল্পটি শুরু হয় 1891 সালের ক্যালিফোর্নিয়ায়। গভীর রাতে এক কাপল, ইভিন ও মেবেল, ম্যাডাম এডিসন নামের একজন স্পিরিচুয়ালিস্ট এর বাড়িতে আসেন তাদের মেয়েকে খুঁজে পাওয়ার আশায়। আসলে তাদের মেয়ে এলিনা গত 3 সপ্তাহ ধরে নিখোঁজ। তারা কিছুই জানে না যে আসলে তাদের মেয়েটি কি জীবিত আছে নাকি মারা গেছে। এমনকি পুলিশও যখন তাদেরকে সাহায্য করতে পারেনি, তখন এটাই হয়ে ওঠে তাদের শেষ ভরসা। তারা ভাবে যদি এলিনার আত্মার সঙ্গে যোগাযোগ করা যায়, তাহলে অন্তত তারা নিশ্চিত হতে পারবে যে তাদের মেয়ে আসলে বেঁচে আছে না মারা গেছে। ম্যাডাম এডিসন তাদেরকে ঠিক 3টায় আসতে বলেন, কারণ এই সময়টাকে বলা হয় উইচিং আওয়ার, যখন আত্মার জগৎ আর আমাদের জগতের দেওয়াল সবচেয়ে পাতলা থাকে। এডিসন তাদের কাছ থেকে এলিনা ও তার বাবা মায়ের কিছু ব্যক্তিগত জিনিসও আনতে বলে, যেমন এলিনার পুতুল, ইরবিনের পকেট ঘড়ি আর মেবেলের রকেট। এই জিনিসগুলো সিয়েন্সের কাজে লাগবে। সময় এসে গেছে। ম্যাডাম এডিসন তার ক্যামেরা কাম রেকর্ডার অন করেন এবং তার 2জন সেক্রেটারির সঙ্গে সিয়েন্স শুরু করে দেন। শুরুতে সবকিছুই ঠিকঠাকই চলছিল। তারা ইলিনার আত্মার সঙ্গেও যোগাযোগ করতে পারে, কিন্তু তারা বুঝতে পারে না যে ইলিনার আত্মার সঙ্গে সঙ্গে এক শয়তানি আত্মাও এই পৃথিবীতে এবং এই ঘরেও প্রবেশ করে ফেলেছে। সেই অশুভ আত্মাই এলিনার নিষ্পাপ আত্মাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। এখন সে অশুভ আত্মাই ম্যাডাম এডিসনের শরীর দখল করে নেয় এবং তার মাধ্যমে বাকি সবাইকে খুন করে ফেলে। সেই রাতে ওই বাড়ি থেকে আর কেউই জীবিত বেরোতে পারে না, এবং কি তাদের আত্মারাও মুক্তি পায় না। এই ঘটনার পর দৃশ্যটা সরাসরি বর্তমান সময়ে চলে আসে, অর্থাৎ 100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এখানেই আমরা পরিচিত হই এক নতুন পরিবারের সঙ্গে, জন আর তার 3 সন্তান, ইজি, ভিক্টোরিয়া ও ইডেন। তারা একটি বাড়ি কিনতে চাচ্ছিল, তাই সবাই মিলে হাউস হান্টিং এ বের হয়। অনেকগুলো বাড়ি দেখার পর তারা শেষ পর্যন্ত এক ভিন্টেজ বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়, যেটা প্রথম দেখাতে তাদের খুব পছন্দ হয়ে যায়। হ্যাঁ, বাড়িটি একটু পুরনো, তাই মেরামতের বেশ দরকার আছে, কিন্তু এত ভালো লোকেশনে এত বড় একটা বাড়ি, তাও আবার তাদের বাজেটের মধ্যে, এর চেয়ে ভালো অপশন আর পাওয়া যাবে না। রিয়েলটার ক্লেয়ারও খুব জোর করছিল। বাচ্চাদেরও বাড়িটা বেশ পছন্দ হয়ে যায়, তাই জন সঙ্গে সঙ্গে হাঁ বলে দেয়। সে তখনও জানতো না যে এটাই সেই বাড়ি যেখানে বহু বছর আগে 5জন মানুষকে খুন করা হয়েছিল, আর সম্ভবত তাদের আত্মাগুলো এখনো সেই বাড়িতে আটকা আছে। ক্লেয়ার তাকে কিছুই জানায় না। জন জিজ্ঞেস করলেও সে এড়িয়ে যায়, অথচ আইনগতভাবে তার সবকিছু জানানো উচিত ছিল। পরের কয়েকদিনের মধ্যেই পরিবারটি এই বাড়িতে শিফট করে আসে। আর প্রথম দিন থেকে বাচ্চাদের সঙ্গে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেমন ভিক্টোরিয়া যখন বাড়িটা ঘুরে দেখছিল, তখন এক ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা আপনা আপনি হঠাৎ বন্ধ হয়ে যায়। ভিক্টোরিয়ার তখন মনে হয় তার ভাই হয়তো তার সাথে মজা করছে, কিন্তু আসলে এডেন তো তখন সেখানে ছিলই না। অন্যদিকে তাদের মনে হয় এগুলো শুধুই তাদের কল্পনা, অথচ বাস্তবে যা ঘটছিল সবকিছু ছিলই একদম সত্যি। বিষয় আমরা লক্ষ্য করি যে এই পরিবারের সদস্যদের বাচ্চারা তাদের বাবার সঙ্গে খুব একটা কথাও বলে না। আসলে তারা তাদের মায়ের সঙ্গে বেশ ঘনিষ্ঠ ছিল। তিনি মাত্র 3 মাস আগেই মারা যান। তারা সেই ট্রমা থেকে বেরোনোর জন্যই জন বাড়িটি বদলানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মা ছাড়া এই নতুন জায়গাটাও এখনো তাদের কাছে শুধু একটা খালি বাড়ি। কোনোভাবে তাদের কাছে ঘর মনে হচ্ছিল না। বিশেষ করে এডেন ও ভিক্টোরিয়া, ওরা বয়সে ছোট, তাই তাদের মাকে বেশি মিস করে। জনের অবস্থা খুব একটা ভালো ছিল না। শুধু ইজিই ছিল, যার তেমন কিছু আসে যায় না। তার কেয়ারলেস লাইফস্টাইল আর বয়ফ্রেন্ডকে নিয়ে বেশ খুশি ছিল। তবে অজান্তেই এই বাড়িতে সবার সঙ্গে কিছু না কিছু ঘটতে শুরু করে, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে। বাড়িতে আসার প্রথম দিনটা কেটে যায় শুধু আনপ্যাকিং করতে। তাই জন সবার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে আনে। যে ছেলেটা খাবার ডেলিভারি করতে এসেছিল, সে অকারণে খুব তাড়াহুড়া করছিল। পার্সেল দিয়ে সে সঙ্গে সঙ্গে চলে যায়। আর যেতে যেতে সে একটা অদ্ভুত কমেন্ট করে। সে নাকি ভাবতেই পারেনি যে এই বাড়িটা কোনোদিন বিক্রি হবে। একই সময় ভিক্টোরিয়া প্লেট আনতে কিচেনে যায়। হঠাৎ করে সব লাইট নিভে যায়, আর সেই অন্ধকারে মনে হয় তার পিছনে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে। রাতে এডেনের সঙ্গে প্রায় একই ঘটনা ঘটে। সে ঘুমিয়েছিল, হঠাৎ রাত ঠিক 3টায় ঘরের লাইটগুলো ঝিলমিল করতে শুরু করে, আর সেই আধা অন্ধকার আলোয় এডেন দেখতে পায় এক মেয়ের ছায়া। সে সরাসরি তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে এডেন এতটাই আতঙ্কিত হয়ে পড়ে, সে চিৎকার করতে থাকে, আর শেষমেশ জন এসে তাকে সামলাতে বাধ্য হয়। জন ঘরে ঢুকে কাউকে দেখতে পায় না সে,
আর সেই রাতে আর কিছুই ঘটে না। শুধু সারা রাত জুড়ে মনে হতে থাকে যেন কারো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। পরের দিন সকালে হাইড অ্যান্ড সিক খেলতে গিয়ে বাচ্চা দুটো উপরে অ্যাটিকে একটা পুরনো ট্রাক খুঁজে পায়। ট্রাঙ্কটার ভেতরে ছিল অনেক পুরনো জিনিস, একটা পুতুল, একটা পকেট ঘড়ি, একটা ক্যামেরা, আরো নানান কিছু। তখন আমরা বুঝতে পারি এগুলো আসলে ম্যাডাম এডিসনের জিনিসপত্র, যেগুলো সে তার সিয়েন্সের জন্য ব্যবহার করত। সেই ভয়ঙ্কর ঘটনার পরও আর কেউ সম্ভবত এগুলো ছুঁয়েও দেখেনি। এডেন ক্যামেরাটা নিয়ে খেলতে শুরু করে। লেজ দিয়ে তাকাতেই সে ভীষণ একটা ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। ভয় পেয়ে যায় সে, আর সঙ্গে সঙ্গে সে জিনিসগুলো নিয়ে তার বাবার কাছে দেখাতে চলে যায়। এদিকে ভিক্টোরিয়াও সেগুলো দেখছিল। জিনিসগুলোর মধ্যে একটা পুতুল তার ভীষণ পছন্দ হয়ে যায়, যেটা সে নিজের কাছেই রেখে দেয়। সে জানতো না যে এটা আসলে এলিনার পুতুল, যার মৃত্যু হয়েছিল প্রায় তারই বয়সে। এসবের বাইরেও এই বাড়িতে আরো একটা খুবই পুরনো ভয়ানক ডল হাউস ছিল, যা আসলে দেখতে এই বাড়িটার মতো হুবহু। আর সেই ডল হাউসের ভেতরেও ছিল কিছু চরিত্র, যেগুলো নিজের থেকে নড়াচড়া করছিল। আমরা লক্ষ্য করি ওই পুতুলটা পাওয়ার পর থেকে ভিক্টোরিয়া বেশিরভাগই ডল হাউসের সামনে বসে থাকে, একেবারে চুপচাপ, হারিয়ে যাওয়া একটা ভাব নিয়ে। মনে হচ্ছিল যেন তার জীবন থেকে সব আনন্দ কেড়ে নেওয়া হয়েছে। একদিন জন যখন পুতুলটা ফিরিয়ে দেওয়ার কথা বলে, তখনই ভিক্টোরিয়া খুব ডিফেন্সিভ হয়ে ওঠে। সে বলে, আমরা তো এই বাড়িটা কিনেছি, তাই এখন এইসব কিছু আমাদেরই। জনের কাছেও কথাটা ঠিকঠাক মনে হয়। এরপর সে নিজে এটিকে চলে যায় বাকি জিনিসপত্র দেখার জন্য। এত পুরনো বাড়িতে কোনো অ্যান্টিক জিনিস পাওয়া অসম্ভব নয়, কিন্তু সেখানে সে বিশেষ কিছুই পায় না, শুধু একটা ঘড়ি যেটা ঠিক তিনটায় থেমে গিয়েছিল। আরো কিছু অদ্ভুত ফটোগ্রাফ যেখানে ধোয়ার মতো কোনো ছায়া ধরা পড়েছে। জন তখন কিছুই বুঝতে পারে না, তাই সে ক্লেয়ারকে ফোন করে বাড়িতে আসতে বলে। ঠিক সেই সময় কোনো ব্যাখ্যা কারো কাছেই ছিল না। তবুও জন এই ঘটনাকে বেশি গুরুত্ব দেয় না। সেই রাতেই সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে সে তার স্ত্রীকে ঢোকে, যে এক ডাইনি রূপ নিয়ে কিছু না কিছু না ঘটছিল। আর সবকিছু হচ্ছিল ঠিক রাত 3টায়। পরের দিন সকালে জনের দেখা হয় তাদের প্রতিবেশী মেসিলার সঙ্গে। সে তাদেরকে স্বাগতম জানায়, আর সঙ্গে সঙ্গে পরোক্ষভাবে এই বাড়ি নিয়ে কিছু মন্তব্য করে। ঠিক সে ডেলিভারি বয়ের মতো। দিন যতই যাচ্ছে বাড়ির ভিতরে নেগেটিভিটি ততই বাড়ছে। কখনো বাড়ি থেকে দুর্গন্ধ আসছে, আবার কখনো প্রচন্ড ঠান্ডা লাগছে, এমনকি ঘরের খাবারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। একদিন তো ব্রেকফাস্টের সময় দেখা যায় সব ডিমগুলোই পচা এবং ভেতর থেকে রক্ত বের হচ্ছিল। এই সময়ের মধ্যে একদিন ক্লিয়ার তাদের সঙ্গে দেখা করতে আসে। ফটোগ্রাফগুলো দেখে সে খুব ক্যাজুয়ালি ভঙ্গিতে বলে, এগুলো তো স্ট্রিট ফটোগ্রাফি, মানে ভুয়া। অষ্টাদশ শতকে স্পিরিচুয়াল মুভমেন্টের সময় মানুষ নিজেদের বড় স্পিরিচুয়ালিস্ট প্রমাণ করার জন্য আলো আর ধোঁয়ার সাহায্যে এই ধরনের ছবি তুলত। এটা হয়তো সেগুলোর মধ্যেই একটা, এমনটাই ক্লিয়ার বলেছিল। আমাদের জানা নাই যে ক্লিয়ার আসলে সত্যিটা জানতো কিনা, কিন্তু শুধু ওই ছবিগুলো ভুয়া ছিল না। ম্যাডাম এডিসন সত্যি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারত। ছবিতে ধোঁয়ার মতো যে অবয় দেখা যাচ্ছিল সেগুলো আসলে স্মৃতি ছিল। জন আর ক্লেয়ার যখন এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই বাইরে থেকে বাচ্চাদের চিৎকারের শব্দ ভেসে আসে। দুজন দৌড়ে বাইরে যায় এবং দেখে ভিক্টোরিয়া আর এডেন ব্যাকওয়ার্ডে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে গেছে। ভিক্টোরিয়া তো হাউমাউ করে কাঁদছিল, আর এডেন ভয় পেয়ে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। নিশ্চয়ই তারা খুবই ভয়ঙ্কর কিছু দেখেছিল। ভেতরে ফিরে এসে ভিক্টোরিয়া বলে, সে নাকি তার মাকে দেখেছে, কিন্তু নিজের মাকে দেখে কেউ কি এতটাই ভয় পায়? কেন? এটা তো জনের মাথায় একদমই ঢুকে না। সে দুই বাচ্চাকে নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে রওনা দেয় এবং ইজিকে ঘর দেখাশোনার দায়িত্ব দিয়ে যায়। ইজি ছিল একেবারে টিপিক্যাল টিনেজার। নিজেকে ছাড়া কারো ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। বোনের এমন অবস্থার কথা শুনেও তার কিছু আসে যায় না। সবাই ভেবেছে সে তার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকে আনে এবং মেক আউট করতে শুরু করে। তবে তার বয়ফ্রেন্ড এক ঝলকের জন্য সেই ছায়ামূর্তিটাকে দেখতে পায়, যেটা ইজি আগে দেখেছিল। কিন্তু তারা কেউই এই বিষয়টাকে মোটেও গুরুত্ব দেয় না। সেই দিনই বাড়ি ফিরে জন অ্যাটিক পরিষ্কার করতে যায়, যেখানে সে প্রথমবারের মতো একটি ছোট্ট মেয়ের আত্মাকে দেখে। মেয়েটি নিজের নাম বলে এলেনা টলউড। সে শুধু একটা কথাই বারবার বলে, ভার্নেন, ও ইজ কামিং। ওকে পুড়িয়ে দাও, সে আসছে। জন কিছু বুঝতেই পারে না কে আসছে আর কি পুড়িয়ে দিতে বলেছে এই মেয়েটা। তবে সে অনলাইনে রিসার্চ করতে শুরু করে। সেখানেই সে 1991 সালের ঘটনার কথা জানতে পারে। ওই রাতে ওই বাড়িতে আসলে কি হয়েছিল,
কেউ নিশ্চিতভাবে জানে না, তবে সবাই ধারণা করছিল তাদের তাদের সিয়ান্সে নিশ্চয়ই কিছু ভয়ঙ্কর গড়বড় হয়েছিল। জনের তখন মনে হতে থাকে এটা শুধু কোনো আত্মা নয়, এটা নিঃসন্দেহে ইভিল কিছু। তাই সে সঙ্গে সঙ্গে সব জিনিসপত্র বাক্সে ভরে রাখে, ভিক্টোরিয়ার কাছ থেকে পুতুলটা কেড়ে নেয়। কিন্তু এতে তেমন কোনো পরিবর্তন হয় নাই। প্রতিদিনের মতো সেদিনও রাত ঠিক ৩টায় জন আবারও সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে নিজের হাতে সে তার ছেলেকে খুন করছে, তার সন্তানের শরীরে রক্ত ভিজে গেছে। আর সেই দৃশ্য দেখে স্বপ্নের ভিতর জন এক অদ্ভুত সন্তুষ্টি অনুভব করছিল। কিন্তু বাস্তবে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। সে ভাবতেই পারে না এমন চিন্তা তার মাথায় এলো কিভাবে। টেনশনে সারা রাত আর সে ঘুমোতে পারে না। পরের দিন সকালে সব জিনিস বাক্সে ভরে বাড়ির বাইরে ফেলে দেয় সে। কিন্তু এসবের প্রভাব তার মনের উপরও পড়তে শুরু করে। সে ভীষণ রেগে থাকতে থাকে, বাচ্চাদের সঙ্গে ঠিকঠাক ভাবে কথাও বলতে পারে না। একদিন সে ক্যামেরার রেকর্ডিং এ কারো কণ্ঠস্বর শুনতে পায়, একটা ভয়ঙ্কর আওয়াজ, যা বলেছিল মেরে ফেলো। জন ধীরে ধীরে নিজের মানসিক ভারসাম্য হারাতে থাকে। কি করবে সে বুঝে উঠতে পারে না, কারণ এই মুহূর্তে অন্য কোনো বাড়ি কেনার মতো টাকা তার নেই। সে এই ব্যাপারে নিজের মায়ের সঙ্গে কথা বলে। মা তাকে বাড়িটা ক্লিনস করার পরামর্শ দেয়। জন এইসব একটু বিশ্বাস করতো না, কিন্তু বাড়িতে যখন ইতিমধ্যে এত কিছু ঘটেছে, তখন সে চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে বাচ্চাদেরকে বাড়িতে রেখে নিজেই প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়, কারণ তার মনে হয় এটাই সবচেয়ে নিরাপদ। যাওয়ার সময় সে ক্লেয়ারের সঙ্গেও যোগাযোগ করে বাড়িটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত জানার জন্য, কিন্তু ক্লেয়ার তার মুখের উপর ফোনটা কেটে দেয়। আর জন যখন বাড়ি ফিরে আসে, সে দেখে পুরো বাড়িটাই খালি, অস্বাভাবিক এক নিস্তব্ধতা চারিদিকে। ভিক্টোরিয়ার ঘর চেক করতে গিয়ে সে নিচে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু সেটা তো তার মেয়ে ছিল না। যেই না জন তাকে ছোঁয়ার চেষ্টা করে, চাদরটা মাটিতে পড়ে যায়। ভেতরে কেউই ছিল না। জন ভয়ে কাঁপতে থাকে, তবে বাচ্চাদের কিছু হয়ে গেল না তো। ঠিক তখনই সে মেলিসাকে দেখে, যে এডেন আর ভিক্টোরিয়াকে ট্যারট কার্ড শিখাচ্ছিল। কেন জানি না জনের বিষম রাগ উঠে যায়। সে নিজেকে আর সামলাতে পারে না। মেলিসাকে অপমান করে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর ফলে বাচ্চাদের সঙ্গে তার সম্পর্ক আরো খারাপ হয়ে যায়। বাচ্চারা তো এমনিতেই আগে থেকে বিষম আপসেট ছিল, তার উপর জন তাদের প্রিয় খেলনা টাকাও কেড়ে নিয়েছিল। এসব মিলিয়ে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। জন কাউকে বোঝাতে পারছিল না কেন সে এমন আচরণ করছে। সেদিন থেকে সে সেজ লিপস দিয়ে পুরো অ্যাটিক পরিষ্কার করতে শুরু করে। কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে তার দৃঢ় বিশ্বাস হয়ে যায়, এই বাড়িতে, বিশেষ করে এই অ্যাটিকে, কোনো অদ্ভুত এনার্জি প্রবাহিত হচ্ছে, যেন কেউ তাকে বাধা দিচ্ছে, এমনকি কেউ তাকে ধাক্কাও দেয়। ঠিক তখনই সে এটিকের ভেতর থেকে আবারও ফেলে দিয়েছিল। সে তাড়াতাড়ি গিয়ে নিচে গিয়ে বাক্সটা খুলে দেখে, কিন্তু বাক্সটা একদমই খালি। এই রাতে মেলিসা জনের সঙ্গে দেখা করতে আসে। এবার সে সরাসরি জনকে এই বাড়ি নিয়ে সতর্ক করে। সে বলে, এই বাড়িতে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। বহু বছর ধরে এই বাড়িটি খালি পড়েছিল, কেউ এখানে থাকতো না। একবার নাকি তার বাবা এই বাড়িতে ভেতরে মাউস ট্র্যাপ বসাতে গিয়েছিল। তখন তিনি এমন কিছু দেখে ফেলেন যে ভয় পেয়ে তার হার্ট অ্যাটাক হয়ে যায়। এখন তিনি কোমায় আছেন। জন বুঝতে পারছিল না মেলিসা আসলে কি বলতে চাইছে, কিন্তু সে আর কাউকে বিপদের মধ্যে ফেলতে চায়নি। যা করার তাকেই করতে হবে। সে এই সিদ্ধান্ত নেয়। সেই রাত ঠিক ৩টায় জন ঘরের ভেতরে অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কে দৌড়াচ্ছে। সে গিয়ে দেখে ভিক্টোরিয়া আর এডেন ঘুমাচ্ছে। শুধুমাত্র ইজিকেই কোথাও দেখা যাচ্ছে না, কারণ সে তখন বাড়িতে ছিলই না। নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে বাইরে দেখা করতে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে ঘরের সব আলো নিভে যায়, আর বাচ্চাদের চিৎকারের শব্দ শোনা যায়। শব্দটা আসছিল এটিক থেকে। এটিকের দরজাটা আপনা আপনি খুলে যায়, যেন কেউ জনকে উপরে ডাকছে। জন দৌড়ে উপরে যায় বাচ্চাদেরকে বাঁচাতে, কিন্তু সে তো জানতো না তার বাচ্চাটা ইতিমধ্যে পজেসড হয়ে গিয়েছিল। হঠাৎ করে তারা জনের উপর আক্রমণ করতে থাকে এবং ছুটে গেল, কিন্তু ইজির কোনো খোঁজই নেই। প্রায় ১ ঘন্টা পরে সে বাড়ি ফিরে আসে এবং চুপচাপ ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে এটিক থেকে কারো পায়ের শব্দ শুনতে পায়। ঘরে কাউকে না দেখে সে উপরে সবাইকে খুঁজতে দেয়। এটিকে গিয়ে সে দেখে জন গুরুতরভাবে আহত অবস্থায় পড়ে আছে, তার পুরো শরীরে রক্ত ভেজা। তিনি তখন শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। খুব কষ্ট করে জন ইজিকে বলে ওই জিনিসগুলো পুড়িয়ে ফেলতে। এই কথাটুকু বলার পরেই তার মৃত্যু হয়। ইজি তখন সঙ্গে সঙ্গে নিচে দৌড়ায়, কিন্তু যে শয়তানি আত্মা সবার আত্মাকে আটকে রেখেছিল, যে বাচ্চাদের দিয়ে তাদের নিজের বাবাকে খুন করিয়েছিল, সে ইজিকে থামানোর চেষ্টা করে।
সে ভিক্টোরিয়া আর এডেনকে ইজির পিছনে পাঠিয়ে দেয়, কিন্তু চলতে সক্ষম হয়। আর সেগুলো করতেই এডেন আর ভিক্টোরিয়া জ্ঞান ফিরে আসে। ইজির মনে হয় এবার সে আর অ্যাম্বুলেন্সকে ডাকতে চায়, কিন্তু তার কল কেটে যায়, কারণ তারা এখনো শয়তানি আত্মা থেকে মুক্ত হয়নি। এই শুধু তার প্রদর্শনগুলোকে পুড়িয়েছিল, যার ফলে ওই আত্মার দখল কিছুটা দুর্বল হয়েছে। কিন্তু আত্মাটা তো এখনো ওই বাড়িতে ছিল, সে কিভাবে তাদেরকে ছেড়ে দেবে? আত্মাটি আবার একবার আক্রমণ করে, আর এবার আর কেউ বাঁচতে পারে না। আগের রাতের মতো আজও এই বাড়িতে মৃত্যুর তাণ্ডব ঘটে, কিন্তু বাইরে থেকে তো কেউ কিছুই জানতে পারে না। শেষ দৃশ্যের মধ্যে আমরা দেখি আরেকটা নতুন পরিবার এই বাড়ি। তাই আমার মতে আপনারা চাইলে এই মুভিটাকে স্কিপ করতে পারেন, শুধু গল্প জানার জন্য এই ভিডিওটাই যথেষ্ট। আজকের জন্য এটাই বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টেক কেয়ার, টাটা।